আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা। আলোচিত তনু হত্যা 10 বছর পর আসামি গ্রেপ্তার, পাঠানো হয়েছে 3 দিনের রিমান্ডে। পাচার হওয়া অর্থ ফেরাতে 10 দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ, সংসদে প্রধানমন্ত্রী। পুলিশের ঊর্ধ্বতন 13 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে, সংসদে ধর্মমন্ত্রী। শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে 2 সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় হলো স্ত্রীর। এলজিআরডির 200 অব্যবহৃত ভবন যাচ্ছে স্বাস্থ্য খাতে। 4 বোয়িং কেনার পরিকল্পনা, জুনে টোকিওতে সরাসরি ফ্লাইট চালু, বিমান প্রতিমন্ত্রী। ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ, সকাল 9টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা। এনসিপির এক নেত্রীর মনোনয়ন স্থগিত, আরেকজনের বাতিল। বিশ্বব্যাংকের নতুন শ্রেণীবিন্যাস, পাকিস্তান এখন আর দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়। বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 10 বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হয়। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে একাধিক দেশের সঙ্গে সমন্বয় জোরদার করছে সরকার। আওয়ামী লীগ সরকারের পাচার হওয়া অর্থ উদ্ধারে 10টি দেশ চিহ্নিত করে সে দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্ত করা, পারস্পরিক আইনি সহায়তা ও চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মুন্সিগঞ্জ 3 আসনের এমপি মোহাম্মদ কামরুজ্জামানের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই 10 দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চীন। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি সইয়ের বিষয়ে সম্মতি দিয়েছে বলে সংসদে জানিয়েছেন সরকার প্রধান। বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 13 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মোহাম্মদ মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয় যে সরকারি চাকরি আইন 2018 সালের 57 নং আইন এর 45 ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে প্রদান করা হয়েছে। দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে বলে জানিয়েছে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের বিল সরকারিভাবে পরিশোধের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রতিটি মসজিদের অনুকূলে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার থেকে পরিশোধ করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মসজিদ কমিটির উদ্যোগে দান অনুদান গ্রহণপূর্বক পরিশোধ করা হয়ে থাকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উত্তর লস্করচালা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক বিরোধ। মাথা গোঁজা ঠাঁই ও মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটছে তার। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে আশ্রয় না পেয়ে 2 সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশেই বসবাস করছেন সোনিয়া বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়ার স্বামী সুজন মাহমুদ মারা যাওয়ার পর থেকেই পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। সোনিয়ার অভিযোগ, স্বামীর চিকিৎসায় অবহেলা ছিল এবং মৃত্যুর পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে ও তার সন্তানদের আর গ্রহণ করা হয়নি। বর্তমানে তার সঙ্গে রয়েছে 9 বছরের কন্যা ছোঁয়া এবং 18 মাস বয়সী এক পুত্র সন্তান। কোথাও স্থায়ী আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে স্বামীর কবরের পাশে অবস্থান নিয়েছেন তিনি। শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত পড়ে থাকা প্রায়
200টি ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনে দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকাতুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই এসব ভবন হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর অল্প সময়ের মধ্যে এগুলোকে মাতৃসদন, ক্লিনিক সহ নারী ও শিশুদের চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তোলা হবে। দেশের বিমান পরিবহন খাতকে আরো আধুনিক ও কার্যকর করতে 14টি বোয়িং বিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি বহর সম্প্রসারণে কিছু বিমান লিজ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিমান বহর দ্রুত বাড়াতে স্বল্প মেয়াদে লিজ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বিমান কেনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সরকারের প্রস্তুত করা খসড়া চুক্তির ভিত্তিতে আগামী 30 এপ্রিলের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিদ্ধান্ত বাতিল না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন আইনজীবী নেতারা। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কালো পতাকা মিছিল সহ ধারাবাহিক আন্দোলন শুরু হবে। সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মুকসেদুল ইসলাম মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান এবং ব্যারিস্টার আশরাফুল ইসলাম সহ আরো অনেকে। দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা ও এইচএসসির নতুন সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী 2 জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত শেষ হবে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই রুটিন প্রকাশ করে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত রুটিনে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের 3 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি 4 বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত ও নুসরাত তাবাসসুমের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। মনিরা শারমিনকে বৃহস্পতিবার 23 এপ্রিল দুপুর 12টার মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমার নির্দেশ দিয়েছে ইসি। বুধবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এ ঘোষণা দেন। ইসি জানিয়েছে, জামায়াতের জোটের 13 মনোনয়নপত্রের মধ্যে 12 জনের বৈধ বিবেচিত হয়েছে, তবে স্থগিত করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র। এছাড়া স্বতন্ত্র হিসেবে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে ইসি। আঞ্চলিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন শ্রেণীবিন্যাসে বড় পরিবর্তন এনেছে বিশ্বব্যাংক। সংস্থাটি পাকিস্তান ও আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অর্থনৈতিক বলয়ের অন্তর্ভুক্ত করেছে। নতুন এই কাঠামো বৃহৎ মধ্যপ্রাচ্য বা MENA-AP ধারণার আওতায় 2025 সালের জুলাই থেকে কার্যকর হয়েছে। যদিও ভৌগোলিক অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, তবে অর্থনৈতিক সম্পর্ক ও নির্ভরতার ভিত্তিতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। বিশ্বব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভরশীল। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এ কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি জ্বালানি আমদানিতেও মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা রয়েছে। বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার 22 এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের
পদত্যাগের ঘোষণা দেন। পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং নিজের পদ যেন তদন্তে কোনো প্রভাব না ফেলে এই বিবেচনা থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, শেয়ার বাজারে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সুথন গুরুং বলেছেন, আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়ে বড়। আমার 46 জন সহযোদ্ধা রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত এই সরকার নিয়ে কেউ প্রশ্ন তুললে তার জবাব হলো নৈতিকতা।